আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকলে আজকের আয়োজনে সবসময়কার মতো একদম ঠিকঠাক সময়ে আপনাদের টেলিভিশন সেটে আমরা হাজির হয়ে গেছি। বিজয় টিভির এই আয়োজনে কিন্তু আপনাদের সবার ভালোবাসা আমাদের খুব 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 করে আনন্দ দেয়, কারণ আপনারা ভালোবাসেন বলে আপনাদের ভালোবাসার মানুষদের নিয়ে আমাদের আড্ডা জমে ওঠে। আজও ব্যতিক্রম নয়, সবসময়কার মতো একজন তারকা আছেন আমাদের সাথে তারকালয়ে, তার সাথে আড্ডা দিতে সবসময় ভীষণ ভালো লাগে আমাদের, আপনাদেরও ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানান তার কাজের কথা, তার অভিনয়ের কথা, তার গানের কথা। আমাদের সাথে আছেন ইমতিয়াজ বর্ষণ। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি টাইম। 2026 কেমন চলছে সোফার? 2026 শুরুটা বেশ ভালোই বলা যায়। নতুন বছরের নতুন সিনেমাটা দিয়ে আমার বছর শুরু হচ্ছে। মানে এই বাংলাদেশের ইন্ডাস্ট্রির এবছর প্রথম সিনেমা যেটা রিলিজ হবে সেটা, সেই সিনেমাতে আমি আছি। শুক্রবারে রিলিজ হলো সিনেমা, এবং সিনেমার কথাটা মানে সিনেমার যে নামটা সেটি এখনকার যে সময় তার সাথে খুব যায়। এটা কি মানে আমরা বলছি এখানে রাজনীতির আলাপ জরুরি নিয়ে, সো এটা কি আসলে প্রি প্ল্যান ছিল? কারণ সিনেমা তো অনেক আগে থেকেই আসলে শুরু হয়, প্ল্যান করা, তারপর গল্প গাথা, তারপর বানানো, তারপর শুটিং, তারপর পোস্ট প্রোডাকশন, দেন রিলিজ। সো কতদিন আগে আসলে হলো এইটার আইডিয়াটা মাথায়, মানে যিনি এই আইডিয়াটা, যিনি ইনিশিয়েটর, উনি আসলে 24-এর যে অভ্যুত্থান 5ই অগস্ট, তারপরেই আসলে তার মাথায় আইডিয়াটা আসে। সে যখন আমার সাথে শেয়ার করে তখন আমি পড়েই বলি যে হ্যাঁ ইয়েস, এটা এই কাজ করাটা শুধুমাত্র কাজের জন্য না, এটা দায় থেকে এই কাজটা আমাদের করা উচিত। কারণ যখন আপনি 1971 বা পৃথিবীর যে কোনো মুভমেন্টের কথা বলবেন, তার অনেক রেফারেন্স আছে, থেকে যায়। যখন থেকে আসলে ক্যামেরা বা রেফারেন্স রাখার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আমাদের আসলে 71 নিয়ে যেটুকুন রেফারেন্স পাওয়া যায় ওটা খুব বেশি না। তো যখন 24 নিয়ে পরবর্তী জেনারেশন কাজ করবে, কথা বলবে, রিসার্চ করবে, তাদের জন্য একটা বড় রেফারেন্স হিসেবে, টেক্সট হিসেবে এখানে রাজনৈতিক আলাপ জরুরি থেকে তার মানে আমরা কি মানে একটু বুঝতে পারলাম যে যেহেতু শুক্রবার রিলিজ হয়েছে, যারা দেখেছেন তারা তো জানেন, যারা ট্রেলার দেখেছে তারাও একটু বুঝতে পেরেছেন আসলে জিনিসটা কি নিয়ে। আপনার কাছে যখন প্রথম গল্পটা আসলো, থাকে না একটা মানুষের, যে কোনো অভিনয় শিল্পী তো আগে মানুষ, তারপর সে অভিনয় শিল্পী, তার পরিবার থাকে, তার একটা কাজের জায়গা থাকে, তার নিজের একটা স্বাধীনতা থাকে। তো ওই জায়গা থেকে অনেকে অনেক কিছু স্কিপ করে, অনেকেই থাকে না যে রাজনৈতিক কিছুতে না যাব না, পরবর্তীতে কোন দল আবার ক্ষমতায় আসছে, কে আবার এটা নিয়ে কি করছে। কারণ আমরা গত 15 বছরে দেখেছি আসলে অনেক শিল্পী এখন বলছেন যে 15 বছর আমি কাজ করতে পারিনি এই কারণে। তো আপনার মধ্যে কি এই জিনিসগুলো কাজ করেছিল কিনা? আমি শুরুতেই বললাম এটা একটা দায় থেকে আমার কাজটা করা। সেক্ষেত্রে আমার এটার বাণিজ্যিক চিন্তা ভাবনা আমরা কেউ খুব একটা করিনি, সেটা ডিরেক্টর হোক বা প্রডিউসার হোক বা কলাকুশলীদের ক্ষেত্রেও অনেকেই। তো থাকে না, একটা সময় ছিল যে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, এই ট্যাবুটাই আসলে সবখানে বিদ্যমান ছিল। আপনি যেখানেই যান, সে আড্ডাতে যান, কথা বলতে যান, আমরা পলিটিক্সটাকে কেমন জানি একটু পাশ কাটিয়ে চলাটাই আমাদের একটা স্মার্টনেস মনে করতাম, বা সিচুয়েশনটা এমন হয়ে গেছিল। তো সেখানে আসলে এমন একটা জেনারেশনের হাত দিয়ে 24-এর বিপ্লবটা ঘটেছে, যাদেরকে আমরা বলতাম অ্যাপলিটিক্যাল, একেবারে রাজনীতি থেকে বিচ্ছিন্ন, ওরা একেবারেই অরাজনৈতিক বা বোঝেই না, এমন একটা জেনারেশন যারা সারাদিন ইন্টারনেটে পড়ে থাকে, বাইরের পৃথিবী নিয়ে তাদের কোনো, বা দেশের অন্য কোনো পরিস্থিতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা দেখলাম সেই জেনারেশন রাস্তায় নেমে এমন একটা কাণ্ড ঘটালো যে পুরো একটা সিস্টেম চেঞ্জ হয়ে গেল, পুরো একটা সরকার বদল হয়ে গেল। আমরা কেউ কিন্তু রাজনীতির বাইরে না। আপনি ক্যামেরার সামনে পেছনে যারা আছেন, দেশে সবখানে সব মানুষ আসলে কেউ রাজনীতির বাইরে না। তাই এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, এই ট্যাবুটার বিরুদ্ধে আমাদের অবস্থান যে এখানে রাজনৈতিক আলাপটা জরুরি। একদম। আচ্ছা, আপনার ক্যারেক্টারটা নিয়ে একটু কথা বলতে চাই। এই সিনেমায় কি ক্যারেক্টার? এই সিনেমায় আমার ক্যারেক্টারটা ঠিক সেই জন যে আসলে রাজনীতি পছন্দ করতো না। ওকে। সেই জেনারেশন যারা আসলে রাজনীতি বিমুখ, রাজনীতি থেকে দূরে থাকতে চায়। কিন্তু তাকে ইউ আর দ্য ইনিশিয়েটর? No, I'm not initiator. না মানে ক্যারেক্টারটা এরকম যে ইনিশিয়েট করছেন এই যে বিপ্লবটা, এইগুলো নিয়ে ভাবছেন, বলছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে না, তার চোখের সামনে বিপ্লবটা হয়। ওকে, আচ্ছা, তার চোখের সামনে বিপ্লবটা হয়। ওকে, হ্যাঁ। তো আমি অনেক কিছু রিভিল করে দিচ্ছি। তো তার চোখের সামনে বিপ্লবটা হয়, যাবে না। তারপরে যে তার চেঞ্জিং, তার মনোজগতে যে পরিবর্তন, সেটাই আসলে এখানে বলা হয়েছে। এই ছবিটাতে আমরা যেসব বিষয় নিয়ে আসলে আলোচনা করেছি সেটা হলো, ধরেন দেশভাগ 46 বা তার আগের সময় 1971, আমাদের মহান মুক্তিযুদ্ধ, তার পরবর্তী অনেকগুলো মুভমেন্ট,
এই যে আমাদের রাজনৈতিক যে বিবর্তন, এইটার সাথে বাংলাদেশ কিভাবে কিভাবে পরিবর্তন হলো, এখন 24-এ এসে আমরা কোথায় দাঁড়ালাম, এই ডিসকোর্স গুলো ওখানে আছে। তো আমাদের বিশ্বাস এই ছবিটা যখন রিলিজ হলো মাত্র গতকালকে, এটা যারা যারা দেখবে তাদের মধ্যে তাদের ভাবনায় এই ডিসকোর্সটা চালু হবে, বা তাদের কথায় এই ডিসকোর্সটা আসবে। তাদের আমার মনে হয় যে যারা এই ছবিটা দেখুক তারাই নিজেকে এই ছবির সাথে কানেক্ট করতে পারবে খুব সহজেই। ওকে, কারণ ওই সময়টা আসলে এখন আমরা যারা আছি আমরা সবাই ওই সময়টা দেখেছি চোখে, কারণ অনেক অনেক রেফারেন্স আছে। আপনি যেটা বললেন যে ওগুলো তো আমরা দেখিনি, কিন্তু যেটা দেখেছি সেটাকে যদি পোর্ট্রে করা যায় তাহলে সেটা কতটুকু সুন্দর হবে সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের নিকটস্থ হলে যাবেন, দেখে আসবেন। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমি একটু জানতে চাই শুটিং এর কোনো মজার এক্সপিরিয়েন্স ছিল কিনা এটা করতে গিয়ে, কারণ এমনি একটু ভারী কি আছে ক্যারেক্টারটায়, কিন্তু তারপরও থাকে না যে কোনো একটা সিনে শুটিং এবং এটার প্রি প্রোডাকশনে আমাদের বেশ কিছু মজা না, এটা আমাদের করতে হয়েছে, খুব কনসিয়াসলি করতে হয়েছে। যদি দেখা যায় কি এমন কোনো লাইন বলে ফেললাম বা স্ক্রিপ্টে চলে গেল যেটা আসলে হিস্ট্রিতে কোনো একটা ইফেক্ট ফেলতে পারে, ফেলে বা পরবর্তীতে এটার ব্যাড একটা ইম্প্যাক্ট পড়তে পারি, সেটা কনসিয়াসলি আমরা যাতে অ্যাভয়েড করা যায় সেই দিকে নজর ছিল। সেক্ষেত্রেও অনেক সময় ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার আমাদের ইনপুটও নিয়েছে। ধরেন আমি কিছু ইনপুট দিয়েছি যে এটা এইভাবে না এইভাবে বলা উচিত, বা ওখানে আমাদের মোস্ট সিনিয়র অ্যাক্টর আজেদ আবুল কালাম পাবেল ভাই ছিল, পাবেল ভাই কিছু ইনপুট দিয়েছে, তার ডিরেক্টর প্রডিউসারের জায়গা থেকে তো ছিলই। এইগুলো আমরা খুব কনসিয়াসলি এই জিনিসগুলোকে কিছু অ্যাভয়েড করতে চেয়েছি, কিছু রাখতে চেয়েছি, এইগুলো তো ছিল। আর শুটিং মানে আমার কাছে সবসময় মজার। এই সিনেমায় আমার জন্য বেশ ইন্টারেস্টিং এই কারণে আমি জীবনে কখনো কুয়াকাটা যাইনি, এই ছবি শুট করতে গিয়ে কুয়াকাটা গেছি। জীবনে কখনো কুয়াকাটা যাননি? হ্যাঁ, আমি ভেবেছিলাম বড় হলে যাব, কিন্তু শুটিং এর কারণে খুব দ্রুতই চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান শুনলাম ছবিটির, আমায় দুঃখ দেবে যদি। ছবির পরিচালক সানি গেয়েছেন নিজেই, সো আপনিও তো ভালো গান গান, আপনি গাননি কেন? আমার চেয়ে অনেক বেশি ভালো গান করেন আমাদের ডিরেক্টর আহমেদ হাসান সানি। উনি একাধারে সঙ্গীত শিল্পীও, যদিও তার পাশাপাশি উনি পরিচালনা করেন। তার একটা বড় পরিচয় হলো তিনি সঙ্গীত শিল্পী, নিজে গান লিখেন, নিজে সুর করেন। যদিও আমাদের এই গানটার কথাও সুর করেছেন সপ্তক, ইনি সপ্তক কিন্তু ওপার বাংলার লোক। হ্যাঁ, তো এটা আবার নতুন করে রিঅ্যারেঞ্জমেন্ট করেছে রুজলান, আর গেয়েছেন আমাদের ডিরেক্টর সানি। আপনি কি একটু গাইবেন? আমি অতটা ভালো গাইতে পারবো কিনা জানি না, আমি কিছু দূর গাওয়ার চেষ্টা করছি। আমার ভেতর যত জংলা গাছ কেটে বসত বাড়ি বানানো, শব্দের গভীরে রাখি শব্দ, মনের গভীরে রাখি মন, মুঠোয় ধরা প্রতিবিম্ব, তারই মধ্যে তোমার আলিঙ্গন, পাতায় পাতায় সবুজ জলের স্রোতে কাঁপতে থাকে বিবর্ণ শরীর, আমিও তখন বিফল মনোরথে বিবস্ত্র হই এড়িয়ে যত ভিড়, আমায় এমন দুঃখ দেবে যদি, কেন আমায় পথ দেখালে নদী, আমায় এমন দুঃখ দেবে যদি, কেন আমায় পথ দেখালে নদী। সপ্তক wrote it tremendously। যা হয়েছে তারা হলে গিয়ে দেখবেন এটা কি হয়েছে আসলে গানটা। এটার পরে আমার মনে হয় এই গানটা গাওয়ার পরে বা শোনার পরে একটা পিন অফ সাইলেন্স দরকার, যে কি শুনলাম, কি হলো। আর যারা দেখতে চান অফকোর্স নিকটস্থ হলে যাবেন, কারণ চলছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা ব্রেকে যাবো, কারণ আমাদের ব্রেকটাও জরুরি। ফিরছি তারকালে আপনাদের সহ আছেন ইমতিয়াজ বর্ষণ।
বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টিভি, চলছে তার কলার সাথে আছে ফেরজানা বিথি, এবং আজকে আমার অতিথি হয়ে এসেছেন আপনাদের সবার প্রিয়, ভীষণ ভালোবাসার, যে বলছে যে রাজনৈতিক আলাপ আসলে কতটা জরুরি, আছেন ইমতিয়াজ বর্ষণ। আবারও ওয়েলকাম ব্যাক। এত সুন্দর গান গেলেন, তার জন্য ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম আপনাকে। থ্যাঙ্কস টু ইউ অ্যাজ ওয়েল। আমরা একটু 2025-এ যেতে চাই। 2025 আসলে আপনার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, আমরা অনেক অনেক ক্যারেক্টার আপনাকে পেয়েছি। অমীমাংসিতর ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে এবং সেটি ভীষণভাবে সাড়া ফেলেছে দর্শকদের মনে, কিন্তু প্রশ্ন ফেলেছে দর্শকের মনে যে আপনাকে যতবারই আমরা মানে অনস্ক্রিনে দেখছি না কেন, যেই ক্যারেক্টারই দেখছি কেন, কোনোটা আসলে গ্ল্যামার ক্যারেক্টার না, সব গ্ল্যামার ছাড়া ক্যারেক্টার। মানে আপনি নর্মালি তো হাসি খুশি মানুষ, গ্ল্যামার ছাড়া ক্যারেক্টার করেন কেন? মানে ওয়াই? ক্যারেক্টারগুলো গ্ল্যামারাস হওয়াটা অনেক বেশি সহজ। মানে সহজ বলতে ধরেন আপনি খুব ভালো ফ্যাশন করলেন, ভালো বডি শডি বানালেন, ভালো কস্টিউম করলেন, আপনার আলাদা জেস্টার পোস্টার খুব বেশি কষ্ট করতে হলো না, যেটা কমার্শিয়াল ছবিতে হয়। কমার্শিয়ালি জেস্টার পোস্টার, কিছু কমন ডায়লগ, কিছু কমন মুভস আপনি দিলেন, তাতে না আসলে চরিত্রটা ঠিকঠাক ভাবে হয়ে ওঠে না। আপনি যদি প্রপার চরিত্রটাতে ধ্যান দেন, অটোমেটিক্যালি আপনি আসলে গল্পটাকেই অনেক গ্ল্যামারাস করে ফেলেন। তো আমার জন্য আসলে চরিত্র হয়ে ওঠাটাই অনেক জরুরি। ওকে, মানে ইমতিয়াজ বর্ষণ হলো গল্পের গ্ল্যামার চান না, উনি গল্পকে গ্ল্যামার দেন তার ক্যারেক্টার দিয়ে। একটা হেডলাইন দিছি কিন্তু ভাই। হ্যাঁ, ওকে। 49 বাতাস ছবির পর আপনার বন্ধু শার্লিন ফারজানা, তার সাথে আপনার কোনো দ্বিতীয় কাজ আসছে এরকম গুঞ্জন আমরা শুনছি, আসলে কতটুকু সত্য? হ্যাঁ সত্যি, এটা এখন শুটিং হচ্ছে। ওকে ওকে। 49 বাতাসের পরে এই প্রায় রিলিজের প্রায় 5 বছর পরে গিয়ে আমরা একটা নতুন সিনেমাতে একসাথে কাজ করছি। সেটার গল্পটার নাম রেকর্ডিং, বাট এটা চেঞ্জও হতে পারে। এটার শুট প্রায় শেষের দিকে, এখন শুটিং চলমান। আপনি নিজে খুব ভালো গান করেন, গান লেখেন, হ্যাঁ। তো আমি জানতে চাই যে এটা তো মানে বিল্ট ইন আপনার, যে আপনি গান ভালো লিখেন এবং গান করেন টুকটাক। এখন ওইভাবে আমরা পাই না আপনাকে গানে নায়ক হয়ে যাওয়ার পর। আমি একটু জানছি আপনার প্রথম যখন অভিনয়ের অফারটা আসলো সেটা কবে ছিল, এবং কে সেই ব্যক্তিটা ছিল যে বলেছিল যে ইমতিয়াজ বর্ষণ ইউ স্টার্ট অ্যাক্টিং এন্ড আই ওয়ান্ট ইউ টু। আমার আসলে ক্যারিয়ারটা শুরুই হয় আসলে অভিনয় দিয়ে। আমি তার ফাঁকে ফাঁকে গান করি। আমি আসলে শুরু করেছিলাম থিয়েটার দিয়ে। আমি ঢাকায় এসেছি আসলে অভিনয় করতে, কিন্তু আমি ঢাকা শহরে এসে আমি শুরু করি একজন ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ওকে। তো কারণ আমার লক্ষ্য ছিল অভিনয়টা করা, আসলে ওইভাবেই আমার শুরু শেখা। আচ্ছা, প্রথম কাজ যেটা ছিল যখন অফার পেলেন যে বর্ষণ এই কাজটা করো, এটা তোমার জন্য প্রথম কাজটা আসলে আমি অফার পেয়েছি বললে ভুল হবে। আমাকে প্রথম টেলিভিশন স্ক্রিনে আনেন নুরুল আলম আতিক ভাই। আমি তখন ওনার টিমেরই একটা মেম্বার। তখন আমাকে বললো তুই এই ক্যারেক্টারটা কর। আমি ওই ক্যারেক্টারটা করেছি। আপনি ছিলেন বলে আশেপাশে। আচ্ছা, যখন বললো এই কথাটা তখন তো আপনার কাছে এরকম ছিল না যে ড্রিম কাম ট্রু মোমেন্ট, যে আই ওয়ান্টেড দিস, আমি এটার জন্য এসেছি? তখন আসলে আপনি মানে থাকে না যে রেমুনারেশন নিয়ে কোনো কথা বলেননি? তখন এসব ভাবতামই না। তখন আমাকে যে ক্যারেক্টারটা দেয়া হলো, তখন আমি খুব এক্সাইটমেন্টে আমি কাজটা করে ফেলেছি। তারপর উনি বললো তুই আরেকটা প্রজেক্ট কর। তো ওই প্রজেক্টে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের চুল খুবই ছোট। তা আমি না বললাম ওকে ঠিক আছে। আমি সাথে সাথে তখন আমরা একটা আউটডোরে ছিলাম, ওই আউটডোর থেকে দূরে বাজারে গেলাম, সেলুন থেকে চুল কেটে টেনে। মানে আপনার পছন্দ তো আপনার চুল অনেক, আপনি কি করে করলেন এটা? এটা আমি আপনাকে 2011 এর কথা বলছি। তো ওইটা কোনো বিগ ইস্যু না, তখন খুব একটা লম্বা ছিল না। তারপরে করে ফেললাম। ওই প্রজেক্টটা ছিল অনেক বড়, একসাথে আমরা 13টা ছোট গল্পের প্রজেক্ট করছিলাম। তো এরপর আমার আর কোনো কাস্টিং হচ্ছিল না, কারণ আমার চুল ছোট। তারপর একটা পর্যায়ে আমার ডিরেক্টর আতিক ভাই বললো, ডিরেক্টর বললে এইভাবে দৌড় মারবি না। সেটা যদিও ফান করে বলেছিল। হ্যাঁ, প্রথম যে সিনেমা করলেন সেটা সম্পর্কে জানতে চাই। যখন সিনেমার অফার আসলো, ইটস আ বিগ স্ক্রিন। আমার সিনেমার অফার আমি যখন শুরু করি কখনোই আমার অফার আসেনি। আমি সবগুলো আসলে অডিশন করেই আমি আসলে গেছি আর কি। কেমন ছিল প্রথম সিনেমা, যেটা এখনো রিলিজ হয়নি বা আদৌ হবে কিনা আমি জানি না, ওটার নাম আলগানগর। ওটাতে আমি অডিশন দিই, অনেকগুলো অডিশন, অনেক স্ক্রিন টেস্ট দেওয়া হয়। 2-3 বার স্ক্রিন টেস্ট দেওয়ার পর ফাইনালি ওটাতে আমি সিলেক্ট হই। ওটার শুট শেষ করেছি সেই 2015 সালে। ওটা এখনো 10 বছর হয়ে গেল। 10 বছর হয়ে গেল। তো ওটা এখনো, এটা নিয়ে মানে একটু মন খারাপ হয় না? একটা সময় হতো, এখন আর এটা
পেমেন্ট পেয়েছিলেন? তখন এইসব নিয়ে খুব একটা ভাবতাম না। তার মানে পাননি? সেই হিসেবে বলা যায় পেয়েছি। আচ্ছা, আপনার করা সিনেমাগুলোর মধ্যে আপনি কোন সিনেমাটাকে বলবেন যে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট? 49 বাতাস। 49 হ্যাঁ, ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট এবং আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি, এবং ওই ফিলিংটা আমি কখনো ভুলবো না, বা ওই ফিলিংটা আমার জীবনে দ্বিতীয়বার আসবেও না। প্রথম ছবি রিলিজ হওয়ার যে এক্সাইটমেন্ট, যে আনন্দ, টেনশন, এবং ওটার সাথে ভেতর থেকে গলা পর্যন্ত একটা কান্না এসে আটকে থাকা, তারপর এক সময় চোখ বেয়ে ছড়ে পড়া, ওই জিনিসটা আসলে আমি কখনো হয়তো আর পাবো না, কারণ আমার প্রথম ছবি রিলিজ হয়ে গেছে। এখনো আমার প্রত্যেকটা ওয়েব সিরিজ বলেন, কোনো সিনেমা বলেন, যখন আসে আমি প্রচন্ড টেনশনে থাকি রিলিজের ডেটের দিন বা তার আগের দিন বা তারপরেও 2-1 দিন থাকি, তারপর আস্তে আস্তে জিনিসটা হালকা হয়ে যায়। তো ওই এক্সাইটমেন্টটা, ওই ফিলিংটা আসলে আমি আর কখনো পাবো না। আপনি ইন্ডাস্ট্রিতে এই এত বছর কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু আছে, আপনার কলিগস আছে, তাদের সাথে আপনার কলিগসের আশেপাশের সবাই বলে যে আপনি অনেক জেন্টলম্যান। আচ্ছা। হ্যাঁ, স্পেশালি উইমেন যারা আছেন, যারা আসলে কাজ করেন, দে ফিল ভেরি সেফ, সিকিউরড অ্যান্ড কেয়ারড অ্যারাউন্ড ইউ। আপনি এটা শুনেছেন? শুনি মাঝে মাঝে। হ্যাঁ, আচ্ছা, আপনার কেমন লাগে তখন? এইটা অবশ্যই ভালো তো অবশ্যই লাগে। হ্যাঁ, আচ্ছা আর যারা আমার বন্ধু, আমি তাদেরকে খুব কাছের, খুব আপন ভাবি। আচ্ছা আচ্ছা, বন্ধুদের কথা একটু জানতে চাই। তানজিকা আমিন আপনার খুব কাছের বন্ধু, তার সাথে স্ক্রিন শেয়ার করা হয়েছে অনেক, সেও এসে বলে গেছে যে ইমতিয়াজ বর্ষণ আমার খুব কাছের বন্ধু। আপনাদের এই কাছের বন্ধুত্বটা আসলে মানে থাকে না যে একজন থাকে মেইন ক্যারেক্টার, আরেকজন থাকে হলো সাইড ক্যারেক্টার, মেইন ক্যারেক্টারটা কে? তানজিকা। ওকে, কেন? অ্যাকচুয়ালি আমরা কিন্তু অনেক কাজ করি না, হ্যাঁ, আমরা কাজ করেছি খুবই 2-1টা, কিন্তু আমাদের বন্ধুত্বটা এর চেয়ে অনেক বেশি। আমাদেরকে হয়তো হ্যাং আউট করতে দেখেন বা ছবিতে দেখি বা আমরা একসাথে কোথাও যাইটাই, আমাদেরকে মনে হয় আমরা অনেক কাজ করেছি, আসলে আমরা কাজ করেছি খুবই অল্প। ওকে, হাতে গোনা 3টা, এর বেশি কাজ করি না। কিন্তু ওর আর আমার সাথে অনেক বেশি কাজ হওয়া উচিত, কারণ ওর আর আমার কেমিস্ট্রিটা অনেক সুন্দর। পাগলটা কি আসলে দুজনের মধ্যে? আমি হয়তো বা পাগল। হয়তোবা বলছে তানজিকা, হয়তোবা বলছে। আমি পাগল ডেফিনেটলি। ঠিক আছে, একটা ব্রেক দিই আপনাকে, আমি অনেক প্রেসার দিয়ে ফেলছি, ইউ নিড আ ব্রেক। ব্রেক থেকে ফেরত এসে আমরা একটু মজার একটা খেলা খেলবো। দর্শক সাথে থাকুন, তারকালয় চলবে অনেকটা সময়। ইমতিয়াজ বর্ষণ আছেন, তাকে নিয়ে ফিরছি। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন তারকালয় এবং সাথে আছি ফারজানা বিথি। যারা শুয়ে বসে এইভাবে মুঠোফোনে আমাদেরকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে জানান আয়োজন কেমন লাগছে, কারণ আমাদের সাথে আছে ইমতিয়াজ বর্ষণ। ড্রামরোল। ওকে, কুইক কুইজ খেলি। ইউ হ্যাভ বিন উইথ আস ইন দিস শো, ইউ নো, কিন্তু প্রশ্ন আলাদা। ওকে। বাংলা ছবিতে কোন নায়ক আপনার পছন্দ, পুরনো এবং নতুন সব মিলে? কোন নায়কের কাজ আপনার খুব ভালো লাগে? নায়ক রাজ রাজ্জাক। ওকে, স্লো অ্যান্ড স্টেডি হয়ে যাচ্ছে কুইক কুইজ এটা। সালমান শাহ। হ্যাঁ, সালমান শাহ, জাফর ইকবাল। তিনজনই তো সে কালের। এ কালের বলেন কিছু। এই কালের? হ্যাঁ, এই কালের যদি বলি, নিশো ভাই, শাকিব খান, নিশো ভাই। আর ইমতিয়াজ বর্ষণ। নিজেকে নিজের ফেভারিট হওয়া জরুরি। হ্যাঁ, ইমতিয়াজ বর্ষণ। হ্যাঁ, ঠিক আছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোন নায়িকাকে একটু বেশি গ্ল্যামারাস হিরোইন বলে মনে হয়? মানে ওর সুন্দর তো আছেও, এমনিও অনেক গ্ল্যামারাস। তানজিকা আমিন ছাড়া। বন্ধুদের কথা বলা যাবে না। বন্ধুদের কথা বলা যাবে না? না, পরিমণি অনেক গ্ল্যামারাস। বলেন। হ্যাঁ, পরিমণি অনেক গ্ল্যামারাস। ওকে, আমি শিখাই দিচ্ছি ইমতিয়াজ বর্ষণ ক্যান্সার। নায়ক না হলে আপনি কি হতেন? কি মনে হয়? গায়ক হইতাম হয়তোবা। গায়ক হতেন। আচ্ছা, প্রেমপত্র লেখা সহজ নাকি প্রেম করা সহজ? প্রেম করা সহজ। লিখেছেন কখনো প্রেমপত্র? হ্যাঁ, লিখেছি। বর্ষণ নিজের জুটি কনসেপ্টের মধ্যে কাকে নিজের নায়িকা হিসেবে দেখতে পছন্দ করবে? তানজিকাকে মানায়, ওকে খুবই ভালো মানায়। ওকে, আর অ্যাকচুয়ালি ধরুন কাস্ট ডিপেন্ড করতে চলে, ডিরেক্টর, স্টোরি, এগুলো ইউ হ্যাভ বিন দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ইউ অলসো নো কাস্টিং, ইফ ইউ গেট দ্য চান্স টু চুজ। যদি বলেন আরবান স্টোরি, তাইলে সেক্ষেত্রে আরবান হলে আমার জন্য, আমার সাথে তানজিকা
তানজিকা, মমো, এরা খুব অন রিপিট comfortable। আমার সাথে হ্যাঁ। তানজিকা। ওকে, আমি অভিনেতাদের নাম বলবো, বিশেষণ দিবেন তাদেরকে এক শব্দে। নিশো। ভেরি গুড অ্যাক্টর, খুবই জায়েদ খান। ডেডিকেটেড অ্যাক্টর। অভিনেতা হিসেবে ওনাকে আমি অনেক বেশি মার্ক দিতে পারবো না, বাট অ্যাজ এন না না, আপনি যে কোনো বিশেষণ দিতে পারবেন, ধরেন ডিগবাজিও বলতে পারেন। এন্টারটেইনার, এন্টারটেইনার। ওকে, শাকিব খান। স্টার, ওকে, সিয়াম। সুপারস্টার, ডেডিকেটেড, ওকে, আরিফিন শুভ। স্টাইলিস্ট। ইমতিয়াজ বর্ষণ। আমাকে আমি একজন নায়ক হিসেবে দিবেন, আপনি আপনাকে দিচ্ছেন না তো, আপনি একজন নায়ককে দিচ্ছেন, একজন অ্যাক্টরকে দিচ্ছেন, পারফর্মার। পারফর্মার। আলাদিনের দৈত্য আপনার কাছে 3টা উইশ দিল, আপনার 3টা উইশ কি হবে সবকিছু নিয়ে? প্রথমতই হবে আমার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। প্রথম যেটা আমি ওর কাছে চাইবো, আমাকে অনেক টাকা দাও। ওকে যত টাকা দিলে আমি ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করতে পারবো। ওকে, দ্যাটস নাইস। আর সে কিভাবে চেঞ্জ করতে হবে ওটা আমি তো কিছুটা হলেও জানি। হ্যাঁ, তো কিন্তু এই যে মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ইচ্ছে পূরণ। হ্যাঁ, টাকা দিলে তো সব চেঞ্জ করা সম্ভব, আপনি তো এক ইচ্ছেতেই পুরো পৃথিবী উদ্ধার করে ফেলবেন দেখা যাচ্ছে। না, টাকা দিলে আপনি সব চেঞ্জ করতে পারবেন না। এই যে এখন It's আমরা matter deep of policy. conversation-এ যাবো। হ্যাঁ হ্যাঁ। ওকে তো আমাকে যদি সুযোগ দেওয়া হয়, 3টা উইশ যদি দেওয়া হয়, একটা হলো যে আমি ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দেবো, Okay. আর একটা হলো যে আমি পেছনের দিকে ফিরে যেতে চাই। আমি যাদেরকে খুব মিস করি তাদেরকে একটু ফিরে পেতে চাই। আর আরেকটা? আরেকটা আমি আসলে সিনেমার আসতেছে বাইরে না? আমি আচ্ছা, খুব বেশি ঠিক ভাবতে আছে। পারি না। হ্যাঁ। অভিনয়ের বিচারে আপনি এখন যারা কাজ করছেন সমসাময়িক অভিনেতা, তাদের মধ্যে কাকে এগিয়ে রাখবেন, কাকে মার্ক সবটা দিবেন যে হি ইজ ডুইং ওয়েল? নিশো ভাইকে তো অবশ্যই, নিশো ভাই, অপূর্ব ভাই, ওনারা তো আছেনই। তাদের আগের জেনারেশন যদি বলি, মোশাররফ ভাই, চঞ্চল ভাই, ওরা ট্রিমেন্ডাস। আর এখন নতুন যারা? ওরা আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়ে গেছে। আর নতুন যারা আছে এদের মধ্যে আমার অনেককেই ভালো লাগে, ম্যাক্সিমামই খুবই ভালো কাজ করেন। ওকে, তারপর তাদের মধ্যে নাম? বাশার, খায়রুল বাশার খুবই ভালো কাজ করেন। ইয়াশ, মুস্তাফিজ নূর ইমরান খুবই ভালো একজন অভিনেতা। আর প্রেশার লাগবে না নেওয়া প্রেমে। রেগে গেলে আপনি কি করেন? খুব রেগে গেলে আমি যেটা করি, আমি ওয়েট করি আসলে। কিসের? পজ নেই আসলে সবকিছু থেকে? হ্যাঁ। নাইস। নিজেকে নিয়ে 3টি বাজে দিক বলেন। আমি খুব অলস। অলস নিয়ে আপনি 3-4টা বাজে দিকে আমার বের করতে পারবেন। আমার আপনি অলসতা, কতটুকু অলস? আমি মানে আমাকে অ্যাওয়ার্ড দিতে পারবেন, তাই? এই পরিমাণ অলস আমি। আর 3টা ভালো দিক? আমি একমাত্র এনজয় করি অ্যাক্টিংটা। ওকে, মানে আমার কাজের দিকটা আমি খুব এনজয় করি। ভালো দিক হলো যে আমি, ভালো দিক কিনা জানি না, আমি আসলে অনেস্ট, ডেডিকেটেড এন্ড গুড অ্যাক্টর। শেষ। হ্যাঁ। জীবন নিয়ে 3টা উপলব্ধি শুনতে চাই আপনার কাছ থেকে, একটা বললেও হবে। অ্যাকচুয়ালি পেশেন্স থাকাটা খুব জরুরি। আপনার যখন ধৈর্য হারা হয়ে যান, আমিও ধৈর্য হারা হই, কিন্তু দিন শেষে যদি পেশেন্সটা থাকে, আপনি যদি অনেস্টলি লাইফে একটা স্কিল ডেভেলপ করেন, ওটাতেই আপনি এক্সপার্ট, সেটা যদি অনেস্টলি আপনি ওই স্কিল নিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যেতে থাকেন, একদিন না একদিন আপনার একটা বিশাল সাকসেস আসবেই। ওকে, কারণ আমরা এমন একটা যুগে এসে পৌঁছে গেছি, আমাদের এখন এই যুগে এসে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় হওয়া পসিবল না, একজন একই সাথে এতগুলো কাজ করবে। যে কোনো একটা পার্টিকুলার একটা বিষয়ে, একটা টপিকে আপনার স্কিল ডেভেলপ করাটা জরুরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইউ ডিড ট্রেমেন্ডাস। স্লো অ্যান্ড স্টেডি বাট অন দ্য রেস্ট। ওকে, কেমন লাগলো তারকালয়ে এসে একটু জানতে চাই। এবং আমার তারকালয়ে এর আগেও আমি এসেছি, কয়েকবার এসেছি, আমার খুব ভালো লাগে। আপনার এত কাজ হচ্ছে যে আপনাকে না ডেকে আমরা পারছি না আসলে। আর আপনার সাথে বসতে আমার খুবই ভালো লাগে। আপনি, থ্যাংক ইউ সো মাচ। যারা ইমতিয়াজ বর্ষণের দর্শক আছে তাদেরকে কি বলবে? আমার একটা ছবি রিলিজ হয়েছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমি বিশ্বাস করি, আপনারাও নিশ্চয়ই বিশ্বাস করেন, আমরা কেউ রাজনীতির বাইরে নই। তো এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এই নামটা শুনে আপনারা হলে যাবেন, হলে গিয়ে ছবিটা দেখবেন। আপনাদের যেটা ভালো লাগা, মন্দ লাগা, সেটা আমাদের সাথে শেয়ার করবেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আপনার কি ভালো লেগেছে, কি মন্দ লেগেছে, আরো কি হতে পারতো। আপনাদের সবাইকে এখানে রাজনৈতিক আলাপ জরুরি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভকামনা রইল। আরো নতুন কাজ আসুক। 2026 তো কেবল শুরুয়াত হে, আগে দেখতে হে ক্যা ক্যা হতে হে। সে পর্যন্ত আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তারকালের পক্ষ থেকে। আপনাকে এবং বিজয় টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি তারকালের থেকে। কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসা হলে জনপ্রিয় কোনো না কোনো নিন্দিত কিংবা নন্দিত তারকাদের দিয়ে। সে পর্যন্ত সবসময় যেটা বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসার মানুষদের আশেপাশে নিয়ে। বাই বাই।